নিচু জাতের ছেলে নাগা উঁচু জাতের মেয়ে মিনাকে ভালোবেসে ফেলে। আর নিচু জাতের ছেলে হওয়ায় গ্রামবাসীর সামনে ভালোবাসার জন্য মিনার বাবা নাগাকে চরমভাবে অপমান করে। অপমানিত হয়ে নাগা এক মনস্টারে পরিণত হয় আর প্রতিশোধের নেশায় সে মেতে ওঠে। নিজের প্রতিশোধ তুলতে নাগা কিডন্যাপ করে মিনাকে। এরপর জনমানব শূন্য একটি পাহাড়ে বাড়িতে নিয়ে তাকে আটকে রাখে। সেখানে মিনাকে শারীরিক মানসিক সবভাবেই টর্চার করতে শুরু করে। কাহিনী যতই দেখবেন ততই প্রতিটা মানুষের মুখোশ আপনার কাছে উন্মোচিত হবে। এই মুভির শেষে টুইস্ট আপনাকে ভাবাতে এবং কাঁদাতে বাধ্য করবে। সমাজের মধ্যে থাকা অন্যায়, অহংকার ও ক্ষমতা দখলের লড়াই নিয়ে অ্যাকশন, রোমান্স আর থ্রিলারে ভরপুর কেরুবেটে মুভির কাহিনী আজ আপনাদের সাথে শেয়ার করব। জলদি জলদি সাবস্ক্রাইব করে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। পাহাড়ি গ্রামের সকলের উদ্দেশ্যে ঢাকঢোল পিটিয়ে বলা হচ্ছে আগামীকাল লেকে মাছ ধরার উৎসব চলবে। ঘরে ঘরে মৎস্য উৎসবের জন্য সকলেই পোলো রেডি করতে শুরু করে। ছবির মূল নায়ক নাগা অনুষ্ঠানের দিন সকালবেলা জেলখানা থেকে সে ছাড়া পেয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ নেওয়ার জন্য সোজা নদীর কাছে চলে আসে। নাগাকে দেখে গ্রামের সকলে আনন্দে আত্মহারা হয়ে যায়। যদিও কেউ আবার প্রতিহিংসায় জ্বলে ওঠে। গ্রামের সকলেই এসে পড়েছে, তাই সকলে সিদ্ধান্ত নেয় অনুষ্ঠান শুরু করে দেবে। কিন্তু পাশ থেকে একজন ব্যক্তি বলে ওঠে, একটু অপেক্ষা করো, গিরিধান তো এখনো আসলো না। এই কথায় নাগা রেগে বলে, ও কোথাকার কোন জমিদার, ওর জন্য কেন আমাদের অপেক্ষা করতে হবে? আমি কারোর জন্য অপেক্ষা করতে পারবো না। এই বলে বন্দুক হাতে নিয়ে গুলি ছোড়ে। গুলির আওয়াজে সকলে অনুষ্ঠান শুরু করে দেয়। গ্রামীণ পরিবেশে মাছ ধরার উৎসব কতই না সুন্দর, তাই না? একের পর এক নাগা মাছ ধরেই যাচ্ছে। এক সুযোগে এই বৃদ্ধ চাচাকেও একটু সাহায্য করে দেয়। তবে এর মাঝখানে গিরিঙ্গি লাগাতে একটি ছেলে বারবার ইচ্ছাকৃতভাবে নাগার পোলো ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছিল। একসময় নাগা ছেলেটির ষড়যন্ত্র বুঝতে পেরে যায়, তাই তো নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সেই স্থানেই ছেলেটিকে পানের চুবনি খাওয়ায়। আসলে নাগার প্রচুর রাগ, সে রাগ উঠলে নিজেকে কন্ট্রোল করতে পারে না। এই মারামারি গ্রামের সকলে হা করে দেখছে, সাথে গিরিধনও লক্ষ্য করে। অবশেষে সব মাছ নিয়ে কিনারায় উঠে আসে নাগা। অনুষ্ঠান শেষ হয়ে যায়। নাগা বাড়ি ফেরার আগে সাদা পানিকে লাল পানি বানিয়ে রাস্তায় বসে খাওয়া শুরু করে। গলা ভেজানোর পর বাড়ির উদ্দেশ্যে রওনা করে। এদিকে নাগার মা কুকুরকে খাবার দেওয়ার জন্য ডাকতে শুরু করে, তবে কোথাও তাদের কুকুর সাড়া দেয় না। ঘুরতে ঘুরতে মা দেখতে পায় বাড়ির এক কর্নারে কুকুর টিপু শুয়ে রয়েছে, তবে কোনো সাড়া শব্দ করছে না। এই মুহূর্তে নাগা চলে আসে। মা বলে, টিপুর কি যেন হয়েছে বাবা, একটু দেখ না, ও কোনো কথা বলছে না বাবা। নাগা চেক করে দেখে টিপুকে খাবারের সাথে বিষ দেয়া হয়েছে, তাই টিপু এই দুনিয়াতে আর নেই। এই কাজ আর কেউই নয়, তাদের পাশের বাড়ির আত্মীয় আপন চাচির ছেলে বউ করতে পারে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে ঝগড়া লেগে যায়। এদের মধ্যে পূর্ব থেকে জমে জমা নিঃশত্রুতা রয়েছে। ঝগড়াঝাটির শেষে নাগা বাড়ি এসে গোসল করে নেয়। মা বলে, শোন বাবা, এই লুকিয়ে লুকিয়ে গাছ কাটা, পুলিশের কাছে অ্যারেস্ট হওয়া, পুলিশ তোকে ধরে নিয়ে যাওয়া, এসবের কি দরকার আছে? যতটুকু রয়েছে তা দিয়ে তো সুখে থাকতে পারবো, তাই না? আমাদের নিজের বংশের মানুষই তো আমাদের বরবাদ চায়। আরে মা, এই জন্যই তো এই কাজ করি, কারণ আজকের সমাজে টাকাই সবকিছু। সম্মান শুধু টাকার জন্যেই। আর আমরা তো কৃষিকাজ ছাড়া আর কিছু পারিও না। তাই তো চাচ্ছি ওই 2 একর জমি কোনোভাবে যদি পেয়ে যেতাম, তাহলে লাইফ সেট হয়ে যেত। এই বলে রেডি হয়ে নাগা বেরিয়ে যেতে শুরু করে। মা দৌড়ে বেরিয়ে বলে, আরে বাবা শোন, খাবার সময় না খেয়ে কোথায় যাচ্ছিস তুই? ছেলে অভিমানের সুরে বলে, তুমি আমাকে কখনো এভাবে বকাবকি করো না মা। এই বলে নাগা বেরিয়ে যায়। নাগার 2 বন্ধু রয়েছে, এদের সাথে নাগা কোনো ঘটনা ঘটানোর প্ল্যান করে রাখে। দিন চলতে থাকে। নাগা তার কাজের পাশাপাশি প্রতিশোধের এক নিখুঁত প্ল্যান তৈরি করতে থাকে। নাগা সবসময় গুরুধানের উপর নজর রাখত। কিছুদিন পর নাগা কোনো গ্যাংস্টারদের কাছ থেকে একটা বন্দুক কিনে নেয়। এরপর ঝুম বৃষ্টির দিনে নাগা 2 বন্ধুকে নিয়ে গিরিধানের বাড়িতে যায়। বন্দুক দিয়ে দরজা নক করে। গিরিধানের মেয়ে দরজা খোলে। নাগা 2টো মাছ দেখিয়ে বলে, মিনা, অবশেষে তো ধরা পড়েই গেলি। মিনা বলে, তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও। আরে তোকে তো আমি পাতাল থেকেও খুঁজে বের করতাম। মিনা চিৎকার করে তার মাকে ডাকতে শুরু করে। নাগা বলে, এই, আমি ভালোবাসা পারি না, আমি শুধু জোরাজুরি করতে জানি। তাই বেশি আওয়াজ করলে তোর বাবা মার মাথার খুলি উড়িয়ে দেব। মুখ বন্ধ রেখে পা চালা, চল আমার সাথে। নাগা জোর করে মিনাকে তার গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। এক পাহাড়ে ঘেরা জঙ্গলের মধ্যে তারা চলে আসে। এদিকে বাবা গিরিধান এবং মামা দয়ানন্দ বাড়িতে পৌঁছেছে। দরজা খুলে ভেতরে প্রবেশ করে মামা মিনাকে 1 গ্লাস ঠান্ডা গুড়ের শরবত দিতে বলে। হঠাৎ করে দুজনে খেয়াল করে ঘরের মধ্যে কাদা মাখানো পায়ের ছাপ। চারিপাশটা বেশ অগোছালো। আশেপাশে বাড়ির বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কাচের চুড়ি ভেঙে মাটিতে পড়ে রয়েছে। তাদের মনে সন্দেহ হলে মিনাকে ডাকতে শুরু করে।
তবে কোথাও মিনাকে খুঁজে পাওয়া যায় না। বাবা ঠিক বুঝে যায় এই কাজটি শুধুমাত্র নাগাই করতে পারে। তাই দ্রুত তার স্ত্রীকে ফোন করে বলে, পার্বতী, এখনই গিয়ে দেখো তো নাগা তার বাড়িতে রয়েছে কিনা। পার্বতী জিজ্ঞেস করে, কেন, কি হয়েছে? গিরিধান বলে, তোমার ভাইয়ের ঘর থেকে মিনা গায়েব হয়ে গিয়েছে। পার্বতী দ্রুত নাগার মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করে, গৌরী, নাগা কি ঘরে আছে? গৌরী বলে, গত 2 দিন ধরে ও কোথায় যেন গিয়েছে। পার্বতী বলে, আমার বোঝা হয়ে গিয়েছে, ও আমার মেয়েকে অপহরণ করে নিয়েছে। যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয় না, তাহলে আমি তোমাদের কাউকে ছাড়বো না। এই বলে পার্বতী কান্না করতে করতে চলে যায়। আর গৌরী পড়ে যায় মহা টেনশনে। পার্বতী এই খবর গিরিধানকে জানিয়ে দেয়। বাবা আর মামা মিলে থানায় যায়। গিরিধান অফিসারকে বলে, আমার নাম গিরিধান স্যার, আমার স্ত্রীর ভাই দয়ানন্দ আমার মেয়েকে গ্রামের নাগা নামের একে ছেলে ভালোবাসার নামে খুব বিরক্ত করত। আমরা অনেকবার ওয়ার্নিং দিয়েছি, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। অন্যের গাছ কাটা, কোনো কারণ ছাড়াই ঝগড়া করা, মানুষের সাথে মারামারি করা, এইসব কাজবাজ ছেলেটি সারাদিন করে থাকে। জঙ্গলে গাছ কাটার জন্য কিছুদিন আগেই জেল থেকে ছাড়া পেয়েছে। ওর এই বেপরোয়া স্বভাবের হাত থেকে বাঁচার জন্য আমার মেয়েকে তার মামার বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। ওর স্ত্রী ঘরেই থাকে, আর শালাবাবু কাজের ফাঁকে ঘরে যাতায়াত করতে থাকে। মামা বলে, কাল আমি আমার স্ত্রী একটা বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম, আসতে দেরি হতে পারে, সেজন্য একজন কাজের মহিলাকে মিনার কাছে রেখে দিয়েছিলাম। মিনার সাথে আমার সকালেও কথা হয়েছে, কিন্তু যখন আমরা আজকে বাড়ি ফিরে গেলাম, মিনাকে আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। গিরিধান বলে, নাগা জেল থেকে বের হওয়ার পর থেকেই আমার মেয়েকে সে খুঁজে বেড়াচ্ছে। পুলিশ অফিসার বলে, আচ্ছা, এক কাজ করুন, আপনি আপনার সকল রিলেটেড এবং পাড়া প্রতিবেশীর বাড়িতে এই ব্যাপারে খোঁজ লাগান, আর আমি মিনার নামে মিসিং কমপ্লেন লিখছি। আপনি আপনার কাজ করুন, আমরাও মিনার ব্যাপারে তদন্ত শুরু করব। রাতের বেলা গৌরী এক বয়স্ক চাচার কাছে এসে বলে, তার মানে আপনার কাছেও কি মনে হয় গ্রামবাসীরা যা বলছে তা সত্যি? চাচা বলে, আমরা ওকে বোঝানোর অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু ওই মেয়ের ব্যাপারে নাগা কোনো ধরনের বুঝ মানত না। মা বলে, আমার ছেলের জন্য আমি যে কোনো ধরনের কথা মেনে নিতে রাজি আছি, কিন্তু এটা কোনোদিনই বিশ্বাস করতে পারবো না যে আমার ছেলে কোনো মেয়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে। চাচা বলে, গৌরী, তুমি এত চিন্তা করো না, এমনও তো হতে পারে মেয়েটি ইচ্ছাকৃতভাবে তোমার ছেলের সাথে পালিয়েছে। কিছুদিনের মধ্যেই সব সত্যি কথা বের হয়ে আসবে। এদিকে পুলিশ তাদের তদন্ত শুরু করে দেয়। অফিসার প্রথমে দারোয়ানের বাড়িতে যায়। ঘরের সবকিছু এলোমেলো হয়ে পড়ে আছে। দয়ানন্দ বলে, আপনি আসবেন বলে এই ঘরের কোনো কিছু আমরা স্থানান্তর করিনি, এমনকি স্পর্শও করিনি। কনস্টেবল কাজের মহিলাকে জিজ্ঞেস করে, কালকে রাতের আশেপাশে কোনো গাড়ির আওয়াজ টের পেয়েছিলে? কাজের মহিলা বলে, না, কোনো শব্দ পায়নি। পরবর্তীতে পুলিশ গিরিধারের বাড়িতে গিয়ে তার মেয়ে মিনার একটা ছবি চায়। মা মেয়ের ছবি এনে দেয়। মা কান্না করে বলে, আপনি আমাদের শেষ আশা স্যার, হাত জোর করে আপনার কাছে ভিক্ষা চাইছি, আমাদের মেয়েকে খুঁজে বের করে আমাদের কাছে ফিরিয়ে দিন। পরবর্তীতে এখানের কথা শেষ করে অফিসাররা নাগার বাড়িতে চলে যায়। অফিসার বলে, আচ্ছা, আপনি কি নাগার মা? মা হ্যাঁ বলে। অফিসার বলে, আপনার ছেলে কোথায় গিয়েছে বলতে পারেন? মা বলে, কি আর বলবো স্যার, আমার ছেলে প্রায় সময় এরকম 2-3 দিনের জন্য কাজে চলে যায়। কনস্টেবল বলে, দেখুন বোন, এটা মেয়েদের কেসের বিষয়। নাগাকে হাতে পেলে আমরা বুঝিয়ে তাকে ছেড়ে দেব, তাই আপনি কোনো কথা গোপন না রাখলে ভালো হবে। আমাদের যদি খুঁজে বের করাই লাগে, তাহলে এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। মা বলে, আমি মানছি আমার সন্তান রাগী স্বভাবের, বেআইনি গাছ কাটে, কিন্তু মেয়েদের বিষয়ে আমার সন্তান এমন নয়। আমাকে বিশ্বাস করুন স্যার, আমি সত্যি বলছি। এরপর অফিসাররা একটা মিল ফ্যাক্টরিতে যায়। ফ্যাক্টরির মধ্যে প্রবেশ করে অফিসাররা বলে, আই উইলসন, তোর বিজনেস পার্টনার নাগা কোথায়? উইলসন বলে, আমার আবার কিসের পার্টনার? আমার ব্যবসা পুরোপুরি লিগ্যাল, আর ও তো গভীর জঙ্গল থেকে কাঠ চুরি করা চোর। আমাকে জিজ্ঞেস করার বদলে ওর বন্ধুদের ধরে 2টা চড়থাপ্পড় মারলেই পুরো কাহিনী আপনি বুঝতে পারবেন। আমি এসবের মধ্যে নেই স্যার। পরবর্তীতে সেই 2 বন্ধুকে দেখানো হয়। বন্ধু তার বাবাকে বলছে, দেখেছো বাবা, নাগা কি করে একটি মেয়েকে তুলে নিয়ে গেল? ও তো আমাদের সিংহ, কত বাহাদুরের সাথে তার রানীকে কিডন্যাপ করেছে। অন্য বন্ধু বলে, হ্যাঁ, এখন তো শুধু মজাই মজা। আরে দাঁড়া, মজা দেখাচ্ছি, বল কোথায় আছে নাগা? বন্ধুরা বলে, ও কোথায় আছে আমরা জানি না স্যার, কাল রাতে বাস স্টপে আমাদের সাথে একবার দেখা হয়েছিল, এরপর আমরা কিছুই জানি না। পুলিশ তাদের দুজনকে ইচ্ছের মতো মারতে শুরু করে। পাশ থেকে একজন কৃষক এসে বলে, বেচারাদের কেন মারছেন স্যার? স্যার বলে, কেন মারছি? তোমার যদি মেয়ে থাকতো তাহলে তুমি বিষয়টা বুঝতে পারতে। কৃষক বলে, হ্যাঁ স্যার, যখন আমার নিজের মেয়ে বিপদে পড়েছিল তখন আমি নাগাকে চিনেছিলাম। জানি না সকলে নাগার সম্পর্কে আপনাকে কি বলেছে, কিন্তু আমি যতটুকু জানি, এই বলে আমাদের অতীতে দেখানো হয়। গ্রামের উৎসবে একজন ব্যক্তি কোনো এক মহিলার সাথে খারাপ ব্যবহার করার জন্য নাগা তাকে ইচ্ছামতো পেটানো শুরু করে। আসলে নাগা কখনো মেয়েদের অসম্মান করা সহ্য করতে পারতো না। ছোটবেলা থেকে চাচা নাগাকে বড় হতে দেখেছে। রাগী স্বভাবের হলেও নাগা ভালো মনের মানুষ।
আর মিনাও এই গ্রামেরই মেয়ে। আজকে কাবাডি প্রতিযোগিতার অনুষ্ঠান হতে চলেছে। কাবাডিতে নাগাও অংশগ্রহণ করেছে। গ্রামের সকলেই অনুষ্ঠান দেখার জন্য সেই স্থানে উপস্থিত হয়ে যায়। কিছু ছেলেরা বিভিন্ন মেয়েদের সুযোগ বুঝে উত্ত্যক্ত করছে। এই বিষয়টা দূর থেকে নাগা লক্ষ্য করছিল। খেলা বিরতির পর আবার শুরু হয়ে যায়। কয়েকটা গ্রামের মধ্যে প্রতিযোগিতা শেষে অবশেষে দুটি গ্রামের নাম ফাইনাল রাউন্ডে যাওয়ার জন্য ঘোষণা করা হয়। মিনা আর তার বান্ধবীরা বাড়ি যাওয়ার পথে নিজ গ্রামের নাম শুনে সকলে মিলে কাবাডি খেলা দেখে শুরু করে। তারা বান্ধবীরা খুব আনন্দের সাথে খেলা উপভোগ করছিল। তার পাশেই সেই গুন্ডারা এফ্রিজিংমূলক কথাবার্তা বলে ফেলে। নাগা কাবাডি খেলছে আর সব কথাগুলো ভালো করে লক্ষ্য করে। শেষে গ্রামকে নিয়েও ব্যঙ্গ করে নানা কথা বলে তারা। শেষ মুহূর্তে মিনা আর তার বান্ধবীরা নাগার নাম উচ্চারণ করে তাকে খেলায় আরো উৎসাহিত করে। অবশেষে খেলায় নাগা টিম জিতে যায়। মিনা এসে হাত মিলিয়ে ম্যাচ জেতার জন্য শুভেচ্ছা জানায়। কথা শেষ করে নাগা আগে গিয়ে সেই গুন্ডাকে সজোরে লাথি মারে। রাত হয়ে যায়। মেয়ে এখনো ঘরে ফিরে আসে না। কিছুক্ষণ পর মেয়ে বাড়ি ফিরলে বাবা জিজ্ঞেস করে, কি রে, আজকে এত দেরি হলো যে? মিনা বলে, আসার পথে মাইকিংয়ে শুনতে পেলাম আমাদের গ্রামের ছেলেরা কাবাডি ফাইনাল রাউন্ডে গিয়েছে, তাই খেলা দেখতে শুরু করলাম। আমাদের গ্রামের ছেলেরাই জিতে গিয়েছে। আর জানো, তারা বক্সিং চ্যাম্পিয়নও হয়েছে। এই দু ধরনের খেলা দেখতেই দেরি হয়ে গেল। মজার ব্যাপার হচ্ছে, কাবাডি খেলার সময় যে ছেলেরা মেয়েদেরকে নিয়ে বাজে কথা বলেছিল, তাদের সাথে এই বক্সিং খেলা শুরু হয়। আর আমাদের গ্রামের নাগা নামের কোনো এক ছেলে তাদের সকলকে বক্সিং এর নামে আচ্ছা মতো ধুলাই করে। উচিত শিক্ষা দিয়েছে, তাই না? মা বলে, দেখ, সন্ধ্যা হওয়ার আগেই ঘরে ফিরবি, কারণ রাত করে বাড়ি ফেরা কোনো ভদ্র ঘরের মেয়েদের কাজ নয়। বিরিধান বলে, ছেলেটা এমনিতেই অমন, যদি ভালো কোনো ঘরে জন্মগ্রহণ করতো তাহলে হয়তো জীবনে কিছু করতে পারতো। ছোট থাকতেই ওর বাবা মারা যায়। ওর চাচাতো ভাই ওকে জায়গা জমির কোনো অংশই দেয় না, কিন্তু ছেলে একাই যেভাবে হোক তার মায়ের দেখাশোনা শুরু করে। অনেকদিন পর গ্রামে দুটো খেলায় পুরস্কার পেয়েছে। একটু আনন্দ উল্লাস না করলে তো হয় না। পুরো গ্রামবাসীরা মিলে ঢাক ঢোল পিটিয়ে প্রচুর আনন্দ উৎসব করতে শুরু করে। দূর থেকে মিনা একভাবে নাগাকে দেখেই যাচ্ছে। পরদিন কলেজের উদ্দেশ্যে বান্ধবীরা রওনা করে। প্রতিমধ্যে মাছ ধরতে নাগা আর তার বন্ধুরা বাইকে করে নদীর দিকে রওনা করে। এই সময় মিনা আর তার বান্ধবীদের দেখে দুই পক্ষই মশকরামূলক কথাবার্তা বলে। বাইক একটু সামনে নিয়ে সকলে প্রকৃতির ডাকে সাড়া দেয়। ততক্ষণে বান্ধবীরাও সেই রাস্তা দিয়ে চলে আসে। সামনে পোলো দেখে মিনা পোলোর মধ্যে হাত ঢুকিয়ে বড় মাছ ধরার অভিনয় করা শুরু করে। মেয়েদের কথাবার্তা শুনে নাগা দ্রুত তার কাজ শেষ করে এসে বলে, আরে, এটা ধরলে কেন? রেখে দাও। কেন জানো না, তোমাদের হাতের ছোঁয়া লাগলে এসব অভিশপ্ত হয়ে যায়। এখন এই জাল থেকে তোমার হাতের স্মেল পাওয়া যাবে, যার জন্য মাছ টের পেয়ে যাবে। আর আমার পাতা ফাঁদে আর ফাঁসবে না। করে দিলে না আমার লোকসান। মিনা বলে, এই হাত দেখো, জানো এই হাত কত লাকি? আমার বাবা আগে তোমার মতোই একজন জেলে ছিল, কিন্তু আমি জন্মের পর তার ভাগ্যই পাল্টে গিয়েছে। আজ তোমার হাতে 20 কেজি কেন, 200 টন মাছও উঠতে পারে। আরে পাগলি, 200 টন মাছ কি আর নদীতে থাকে? এই বলে মুচকি হাসি দিয়ে নাগা গাড়িতে উঠে যায়। যাওয়ার আগ মুহূর্তে সিটি বাজিয়ে বলে, মাছ ধরে আনছি, তুমি মশলা বেটে রেখো, ভুলে যেও না আবার। আমরা একসাথে ভেজে খাবো মাছ। ইস, যেন স্ত্রীর অধিকার দেখাচ্ছে। নদীতে গেলে দেখা যায় আজ নদীতে কোনো ধরনের মাছ পাওয়া যায় না। নদীতে মাছ ধরার জন্য যারা 200 টাকা করে টিকিট কেটে মাছ ধরতে গিয়েছিল, তারা সকলেই কোনো ধরনের মাছ না পেয়ে টিকিট বিক্রি করা ব্যক্তিদের কাছ থেকে তাদের টাকা ফেরত নিয়ে নেয়। কলেজ থেকে ফেরার পথে বান্ধবীরা দেখে নাগা আর তার বন্ধুরা সেখানে বসে রয়েছে। নাগা বলে, আরে বাবা, কি বলেছিলে যেন? হ্যাঁ, ও খুব লোকী। আসলেই ও অনেক লোকী। কত মাছ মিলেছে আমাদের, তাই না? মিনা বলে, দেখেছো তো, আমি বলেছিলাম না। আচ্ছা, এবার বলো কত মাছ পেয়েছো? নাগা বলে, কি আর বলবো, এত মাছ পেয়েছি যে গুনতে ভুলে গিয়েছি। মিনা বলে, তাহলে আমার ভাগের মাছ কোথায়? আমাকে এখনই দাও। নাগা বলে, তোমার লোকের জন্য এই মাছ আমি হাতে পেয়েছি। তুমি এক কাজ করো, মাছটা ভালো করে শুকিয়ে দরজায় টানিয়ে রাখো। বান্ধবীরা বলে, আরে মিনা, চল তো। তবে মিনার চোখে আর নাগার চোখে আমরা ভালোবাসার অনুভূতি দেখতে পাই। এরা তো ফেসে গেল। পরদিন মা তার ছেলের জন্য কোমরের একটি চেন বানিয়ে দেয়। আসলে নাগা ছোট থাকতে নাগার মামা তাকে এটা গিফট করেছিল। এখন মা তার ছেলের জন্য আর কিছুটা অংশ যোগ করে ছেলের কোমরে এটা পরতে বলে। তাদের কোমরে এই ধরনের চেন পরলে নাকি কোমর মজবুত থাকে আর ধর্মীয় মতে শুভ দিক মানা হয়। এই সময় নাগার দুই বন্ধু এসে বলে, কাল যখন কলেজে গিয়েছিলাম তখন কিছু গুন্ডারা বলাবলি করছিল এই কলেজের পুরো জায়গা তারা কিনে নিবে, এরপর সেখানে লাল পানির ব্যবসা ধরবে। সেখানে কলেজের স্টুডেন্ট আসলে তাকে বেধড়ম ভাবে মারে। শেষমেশ ছেলেটির জামা কাপড় খুলে রাখে। এ ব্যাপারে মিনা প্রতিবাদ জানাতে গেলে বরং গুন্ডারা মিনাকে বলে, কি রে চিকনি চামেলি, তোর এত চিন্তা কিসের? বেশি চিন্তা হলে তুই তোর কাপড় খুলে দে। এসব কথা শুনতে দেরি আছে, তবে নাগা কলেজের উদ্দেশ্যে রওনা করতে দেরি নেই। কলেজে যাওয়ার পর প্রথমেই সে ছেলেটিকে কাপড় দেয়। এরপর একটু সামনে এগোলেই দেবীরূপে মিনাকে দেখতে পায়।
নজর উঠিয়ে নাগার সামনে চলতে শুরু করে। আসলে আজকে কলেজে একটা অনুষ্ঠান রয়েছে আর স্টেজে গুন্ডারা নাচানাচি করছে। তৎক্ষণাৎ নাগা সেখানে চলে আসে আর এক এক করে সকলকে মারতে শুরু করে। নাগা একাই গুন্ডাকে শায়েস্তা করে দেয়। সকল গুন্ডারা নাগার ভয়ে দৌড়ে পালিয়ে যায়। কলেজ থেকে ব্যাকটেরিয়া সাফাই করে নাগা বেরিয়ে যেতে যাবে, এই মুহূর্তে লুকিং গ্লাসে মিনার চেহারায় দেখে মুচকি হেসে ওঠে। ধীরে ধীরে তাদের ভালোবাসা এগিয়ে যেতে শুরু করে। একদিন পাহাড়ে বসে নাগা মিনাকে চা বানিয়ে দেয়। নাগা বলে, মিনা, খুব সুন্দর জমি দেখেছি। 2 একর জমি এবং আধা একর বাগান রয়েছে। পাহাড়ের মধ্যে ছোট একটি বাড়ি বানিয়ে তুমি, আমি আর তোমার মা খুব আনন্দে থাকতে পারবো। মিনা, তোমার যদি কোনো সমস্যা না হয় তাহলে একটু বিড়ি ধরাবো? আসলে খুব খেতে ইচ্ছে করছে। মিনা হ্যাঁ বলে নাগা বিড়িটা আনতে শুরু করে। মিনা বলে, এই বিড়ির দাঁতের মধ্যে কামড়ে কেন তুমি জ্বালাও বলো তো? নাগা বলে, আসলে এটা আমার স্টাইল। তোমার বাবা যদি যৌতুক দেয় না তাহলে সিগারেটের খরচ উঠাতে পারবো। মিনা বলে, এমনিতেও বিয়ের পর সবকিছুই তোমারই হবে। সেদিন রাতে গ্রামে ধর্মীয় অনুষ্ঠান চলে। রীতি নেওয়াজ অনুসারে গ্রামের সকল মানুষ প্রতিটি ঘরে গিয়ে প্রদীপের জন্য ঘরের মানুষের কাছ থেকে সামান্য কিছু তেল নিচ্ছিল। এক পর্যায়ে সকলে মিনার বাড়িতে চলে আসে। নাগার হাতে প্রদীপ। মিনা তেল ঢালার সময় আস্তে করে বলে, এই সাজে তোমাকে খুব হ্যান্ডসাম বরের মতো লাগছে। আমি তোমাকে কিছু দিতে চাই। একটু পরে পেছনে আমার সাথে দেখা করো। মিনা নাগার অপেক্ষায় বসে রয়েছে। নাগা এসে বলে, কিরে আমার জিলাপি, আমাকে নাকি হ্যান্ডসাম বরের মতো লাগে? তাহলে গ্রামের মানুষের সামনে আমি আমার বধূকে ঘরে নিয়ে যাই? না না, এখন নয়, পরের বছর এই উৎসবে আমরা একসাথে মেতে উঠবো। হাত দাও তো। এই আমি তোমাকে পবিত্র বন্ধন পরিয়ে দিলাম। আমাদের বিয়ের হওয়ার আগ পর্যন্ত এই ব্রেসলেট তুমি খুলবে না। আচ্ছা, তুমি বলেছিলে আমাকে কিছু দেবে। মিনা বলে, আর কি লাগবে তোমার? নাগা তার গালে একটা কিস করে। দূর থেকে মা এই বিষয়টা দেখে নেয়। মিনা মুচকি হেসে নাগাকেও একটা কিস করে। আচ্ছা, কাল তোমার সাথে দেখা হবে, চলে যাচ্ছি, বাই। পরদিন সকালবেলা সকলের মন খারাপ। আসলে মা গিরিধানকে সকল বিষয়টা খুলে বলেছে। মিনা ভয়ে ভয়ে তার বাবার কাছে গিয়ে বলে, বাবা, ও খুব ভালো ছেলে, বিয়ে করলে আমি ওকেই করব। বাবা গিয়ে মেয়ের গালে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। এরপর ধারালো রশি দিয়ে মেয়েকে আঘাত করে। রেগে এক গাদা কথা শুনিয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। গ্রামের মাঠে আজ বিভিন্ন ধরনের খেলায় মেতে উঠেছে গ্রামবাসীরা। সেখানে নাগাও অংশগ্রহণ করে। একটি খেলায় নাগা জিতে যায়। বন্ধুরা আর নাগা মিলে আনন্দে মেতে ওঠে। গিরিধান সেই মুহূর্তে এসে নাগার গালে ঠাস করে একটা চড় দিয়ে বলে, ফকির কোথাকার, নিজের ঘরে খাবার নেই আর আমার মেয়েকে বিয়ে করার চিন্তা করিস? নাগা বলে, কি চাচা, পুরো গ্রামের সামনে এই ব্যবহার কি আপনার করা ঠিক হচ্ছে? গিরিধান বলে, তাহলে আমার মেয়েকে ভুলিয়ে ভালিয়ে যখন পুরো গ্রামে ঘুরে বেড়াস, সেসব কিছু কি তোর মনে থাকে না? নাগা বলে, আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই চাচা। আরে ভিখারির বাচ্চা, চুরি করে পেট ভরিস আর আমার মেয়েকে বিয়ে করার স্বপ্ন দেখছিস? শেষে বাপ মা তুলে একটা গালি দিয়ে রেগে পায়ের জুতো দিয়ে গিরিধান মারতে শুরু করে। নাগার ফুল রাগ উঠে যায়, তাই সে গিরিধানকে সজোরে লাথি মারে। সিন পরিবর্তিত হয়। এসব কথা শুনে পুলিশেরা আবারও গিরিধানের বাড়িতে পরদিন চলে আসে। কনস্টেবল বলে, গিরিধান ভাই, আপনার মেয়ের ব্যাপারে আপনি যা বলেছিলেন গ্রামবাসীরা তো তার উল্টো বলছে। ওদের দুজনের মধ্যে নাকি প্রেমের সম্পর্ক ছিল। সিন আবার অতীতে চলে যায়। গ্রামের মাঠে অমন পরিস্থিতির পর গিরিধান বাড়ি ফিরে আসে। গিরিধান বলে, পার্বতী, ও আমার বুকে লাথি মেরেছে। যে মেয়েকে বড় আদরে বড় করেছে তার জন্য আজকে পুরো গ্রামের সামনে আমাকে কুকুরের মতো মারা হয়েছে। আমি এখন আর বাঁচতে চাই না। এমন বাচ্চাকে বড় করে কি লাভ যে সাপ হয়েই বাবা মাকে ছোবল দেয়? যাও, তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। বেরিয়ে গিয়ে গলা মেলাও সেই ছেলেকে, যে ছেলে কিনা তোমার বাবার বুকেই লাথি মেরেছে। মামা মিনার কাছে গিয়ে বলে, মিনা, তুমি এখনো ছোট, এসব কাজে তোমার কোনো দোষ নেই। ওই ছেলেটা তোমার মাথা খেয়ে রেখেছে। তুমি তোমার বাবার কাছে গিয়ে কথা দাও, তুমি আর কখনোই ওই ছেলের সাথে দেখা কিংবা কথা বলবে না। মা এসে বলে, মিনা, ওই ছেলেটা ভালো নয়, তুই ওকে ভুলে যা। এই প্রদীপের উপর হাত রেখে কথা দে, তুই ওকে ভুলে যাবি আর কখনোই ওর সাথে দেখা করবি না। নিজের বাবাকে কথা দে রে মা। মিনা তার বাবার পায়ের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসে বলে, বাবা, ও বাবা, আমাকে ক্ষমা করে দাও না প্লিজ। ও এমন করবে আমি কখনোই ভাবিনি। আমি তোমাকে কথা দিচ্ছি, ওর সাথে আমি আর কখনোই দেখা করব না। এখন তুমি আর আমার মা ছাড়া এই দুনিয়াতে আর কেউই নেই। বাবা তার মেয়ের মাথায় হাত বুলিয়ে বলে, আজ আমাকে লাথি মেরেছে, কাল বিয়ের পর তোর গলা কাটতে পারে। এমন ছেলেকে বিয়ে করলে তোর জীবন জাহান্নামে পরিণত হবে মা। প্রেমের এই ব্যর্থতাকে মেনে নিয়ে মিনার জীবন অতি কষ্টের মধ্যে পার হতে থাকে। সবকিছু ভোলা তো সহজ নয় এত, তাই না? তবে সবকিছু ভুলে থাকার অভিনয় করতে হয়। নাগা প্রতিদিন মিনার জন্য অপেক্ষা করে, কিন্তু মিনা নাগাকে কোনো পাত্তাই দেয় না।
মাঝে মাঝে তো তার বাবা তাকে নিয়ে যাতায়াত করে। নাগা মিনার সাথে কথা বলার কোনোভাবেই কোনো সুযোগ পাচ্ছে না। এইসব কিছু নাগা আর সহ্য করতে পারছিল না। তাই এক পর্যায়ে মিনা আর তার বান্ধবীরা ক্লাসরুমে থাকা অবস্থায় নাগা ক্লাসরুমে প্রবেশ করে, দরজা লক করে দেয়। মিনা নাগাকে দেখে অন্যদিকে ঘুরে তাকায়। নাগা বলে, মিনা, তোমার রাগ করাটা স্বাভাবিক আমি জানি, কিন্তু আমার কথাটা তো শুনবে মিনা। মিনা বলে, তোমার কথা শোনার কি আছে, চোর কোথাকার। এই, ওকে এখান থেকে চলে যেতে বল, তা না হলে কিন্তু আমি চিৎকার করে মানুষ জড়ো করব। নাগা রেগে বলে, চিৎকার করবে? তাহলে আগে তোমাকে শেষ করব, তারপরে আমি নিজে শেষ হয়ে যাব। চুপচাপ আমার কথা শোনো। তুমি যদি মাফ চাওয়ার কথা বলো মিনা, তাহলে আমি দরকার হয় তোমার বাবার পা চেটে ক্ষমা চাইব, কিন্তু তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিও না। হাতে কিছুদিন আগে শুধু বেঁধে বলেছিলে না দেওয়ালির আগেই আমাকে বিয়ে করে ফেলবে। তোমার বাবা গ্রামের সকলের সামনে আমাকে জুতা পেটা করেছে, তখনও কিন্তু আমি কিচ্ছু বলিনি। কিন্তু যখন কারো মা তুলে গালাগালাজ করে, তখন আমি নিজেকে কি করে চুপ রাখবো বলো মিনা। মিনা বলে, তোমরা নিচু জাতের লোকেরা চাকু ছুরির মাধ্যমেই কথা বলতে জানো। আমার বাবা ঠিকই বলেছে, যদি তোমার মাকে কেউ লাথি মারতো তাহলে এই কষ্টটা তুমিও ঠিক বুঝতে পারতে। এসব কথায় নাগা রাগ করে সে স্থান থেকে বেরিয়ে পড়ে। অভিমানে এইভাবেই তাদের দিন কাটতে শুরু করে। রাতের বেলা নাগা টিপুকে কোলে নিয়ে বলছে, আমাদের থেকে তো তুমি আরো ভালো আছো। তোমাদের মধ্যে জাতপাতের কোনো বিভাগ নেই। তুমি যার কাছেই আছো না কেন, গরিব কিংবা ধনী, সকলেই তোমাকে একই রকম ভালোবাসে। কিন্তু আমাদের মানুষদের দেখো, অবস্থান বুঝে সকলেই ভালোবাসা দেয়। তখন নাগার মা চলে আসে। নাগা বলে, মা, তুমি তোমার জাতের কাউকে বিয়ে করতে, তাহলে তো আজকে আমাকে জাতপাত নিয়ে এই ধরনের গালি কেউ দিতে পারতো না। মা বলে, আমি একটা ভালো মানুষকে বিয়ে করেছিলাম, তার জাতকে নয়, কিন্তু সারা জীবন একসাথে আমাদের থাকা হলো না। নাগা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোমাকে বলেছিলাম না মা, একটা জমি দেখে রেখেছি, যেখানে তুমি, আমি আর তোমার ছেলের বউ খুব আনন্দে দিন কাটাবে। ওই স্বপ্নটা ভেঙে গিয়েছে মা। আজকে একটা কথা বলবো মা, আমাদের মতো মানুষদের এভাবে ধুকে ধুকে মরতে হয়, সুখ আমাদের কপালেই নেই। মা তার সন্তানকে কোলের উপর মাথা রেখে হাত বুলিয়ে দেয় আর এ বিষয়ে সান্ত্বনা দিতে শুরু করে। পরদিন যথাক্রমে নাগা তার কাজ চালু করে। জঙ্গলে গিয়ে গাছ কাটা শুরু হয়ে যায়। তখন সেখানে একদল লোক চলে আসে। নাগাকে রাগানোর জন্য বিভিন্ন ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলতে শুরু করে। কোনো কথাই নাগা পাত্তা দিচ্ছিল না। তবে এক পর্যায়ে মিনাকে নিয়ে উস্কানিমূলক কথা বললে নাগা আর নিজেকে সামলে রাখতে পারে না। শুরু হয়ে যায় মারামারি। এক পর্যায়ে মারের ভয়ে সকলেই পালিয়ে যায়। গিরিধন পুলিশের কাছে নাগার ইললিগাল গাছ কাটার ব্যাপারে কমপ্লেন করেছিল, তাই পুলিশ নাগাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। গিরিধান বলে, আমি আমার মেয়েকে তার মামার বাড়ি পাঠিয়ে দেই। আমি ভেবেছিলাম কমসে কম 5 বছর তো জেল হবে, ততদিনে ও আমার মেয়েকে ভুলে যাবে। কিন্তু আমাদের কপাল দেখুন, 15 দিন পরেই ও বেরিয়ে আসলো। অফিসার বলে, আপনাকে সাহসের সাথে এই পরিস্থিতি এগিয়ে যেতে হবে। পুলিশ তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। অনেক মাস পর একটা ল্যান্ডলাইন নাম্বার থেকে গিরিধানের বাড়িতে ফোন করা হয়েছে। মা ফোন রিসিভ করলে ও পাশ থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। মা বলে, মিনা, কোথায় আছিস রে মা? কি হয়েছে, তুই কান্না করছিস কেন? বল না রে মা। মিনা বলে, মা, আমি 8 মাসে প্রেগনেন্ট। কিছুক্ষণ পর স্টেশনের সামনে বাবা আর মামা চলে আসে। মামা মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু বাবা যে তার মেয়ের সামনে যাবে, সে সেই সাহসটুকু পাচ্ছে না। বাবা অঝোরে কান্না করছে। কোনো মতে মেয়েকে নিয়ে বাড়ি ফিরে আসে। মা এতগুলো দিন পর তার মেয়েকে সামনাসামনি দেখতে পেয়েছে, সে তো কান্নায় ভেঙে পড়ে। মা আর মামি তার সাথে ঘটে যাওয়া ঘটনার ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে। বাবা বলে, পার্বতী, ওকে আরাম করতে দাও আর খাবারের ব্যবস্থা করো। মা এরপর নিজ হাতে তার সন্তানকে ভাত খাইয়ে দেয়। কিছুক্ষণ পর পুলিশ অফিসার চলে আসে। অফিসার বলে, তোমার সাথে কি ঘটেছিল মিনা? তোমার কথার মাধ্যমে আমাদের জন্য তদন্ত করা আরো সহজ হবে। মিনা কান্না করছে। বাবা বলে, সাহেব, ও কি করে বলবে? আমার রাগ ওই মনস্টার আমার মেয়ের উপর ঝেড়েছে। সিন চলে যায় অতীতে। নাগা মিনাকে ঘন জঙ্গল আর নদী পেরিয়ে অনেকটা দূরে পাহাড়ের ওপর একটা বাড়িতে নিয়ে যায়। নাগা বলে, মিনা, এখন থেকে এটাই আমাদের স্বপ্নের বাড়ি। কেতন আর চন্দন দুজনেই তোমার গার্ড হিসেবে থাকবে। এই বলে মিনাকে টেনে ঘরের মধ্যে নিয়ে যায়। মিনা বলে, আমাকে যেতে দাও নাগা, আমার বাবা জানতে পারলে তোমার প্রাণ নিয়ে নেবে। নাগা বলে, দরকার হলে তোর বাবাকেও শেষ করে দেব। এই বলে বাইরে বেরিয়ে দরজা লক করে দেয়।
মিনা সাহায্যের জন্য বারবার চিৎকার করে, তবে এই পাহাড়ে আর কেউ না থাকায় তার চিৎকারের আওয়াজ কেউ শুনতে পায় না। ঘরের বাইরে চন্দনকে পাহারায় বসিয়ে কেতন আর নাগা বেরিয়ে পড়ে। শহর থেকে বাজার সদাই এনে দেওয়ার জন্য নাগা একজন লোককে টাকার বিনিময়ে কাজে রেখেছে। তার নাম গণেশ। গণেশ হচ্ছে কেতনের বিশ্বস্ত একজন পরিচিত ব্যক্তি। সেদিন রাত পেরিয়ে সকাল হয়ে যায়। নাগা ঘরে প্রবেশ করে দেখতে পায় মিনা কাল থেকে কিছু খায়নি। সকাল গড়িয়ে বিকেল হয়ে যায়। নাগা নিজ হাতে খাবার তৈরি করে গরম গরম খাবার মিনার কাছে নিয়ে এসে নাগা বলে, মিনা, তুমি কেন আমার সাথে এমন করছো? এগুলো বাদাও না মিনা, এসব জেদ করা এখন ছেড়ে দাও। নাও মিনা, একটু খেয়ে নাও। মিনা বলে, আচ্ছা ঠিক আছে, তোমাকে বিয়ে করে নেব। আমার বাবাকে যেরকম লাথি মেরেছ ঠিক তেমনি তোমার মাকেও তুমি লাথি মারতে পারবে। এই বলে মুখে থুথু দিয়ে খাবার ফেলে দেয়। নাগা রেগে একটা লাথি আর চড় দিয়ে বলে, তুমি নিজেকে কি ভাবো? তোমার ওই শয়তান বাবা পুরো গ্রামের সামনে আমাকে জুতো দিয়ে মেরেছে আর আমাকে নাজায়েজ সন্তান বলেছে। ওকে লাথি না মেরে ওকে কি আমি পুজো করতাম? এই, আমার তো ওকে টুকরো টুকরো করে ওখানেই পুঁতে রাখা উচিত ছিল। তোমাকে ভালোবেসেই আমি আমার জীবনের সবচেয়ে বড় ভুল করেছি। এটাই কি আমার অপরাধ? কিন্তু তুমি কি আমাকে ভালোবাসোনি? যখন তোমার আমাকে প্রয়োজন ছিল তখন কি তুমি আমাকে ব্যবহার করনি? যখন তোমার কলেজে মারামারি করেছিলাম তখন যাতায়াতের কথা তোমার মনে ছিল না? বাবা মা ভিন্ন জাতের হলে কি সন্তান নাজায়েজ হয়ে যায়? এখন যা বলছি শোনো, এই জাতপাত সবকিছুই মানুষ তৈরি করেছে। আমি গরিব, তাই না? তাই তো এত কাহিনী ঘটছে। যদি বড়লোক হতাম তাহলে গলির কুকুরের মতো এসে তোমার বাবা আমার কাছে বিয়ের প্রস্তাব দিত, আর তুই ঠিক ঘ্রাণ শুকতে শুকতে বাবার পেছনে চলতি। তোর তো ধারণাই নেই ওই দিন আমাকে কতটা অপমান করা হয়েছে। কিছুদিন আগেও আমাকে জঙ্গলে একজন এসে জানায় তোমার অন্য কোথাও বিয়ে হয়ে যাচ্ছে আর তোমাদের বাসর রাতের খাট আমাকে বানাতে হবে। কি ভেবেছো তোমরা আমাকে? তোমাকে এখানে এনেছি কেন জানো? যেন তোমাকে ভালোভাবে বুঝিয়ে তোমার মত নিয়ে আমরা বিয়ে করতে পারি। কিন্তু তুমি যদি বুঝ না মানো, মারতে মারতে তোমাকে আমি সোজা করে দেব। এসব কথা বলে নাগা সেই স্থান থেকে রেগে চলে যায়। বাইরে গিয়ে বিড়ি খাওয়া শুরু করে। দরজা খোলা দেখে মিনা পালিয়ে যেতে চায়, তবে তাকে ধরে ফেলে নাগা। এরপর মিনার ইচ্ছের বিরুদ্ধে নাগা মিনার সম্মানহানি করে। কাজ শেষে মিনাকে বলে, যা, তুই এখন কোথায় পালাবি, যা। এভাবেই মিনার দিন চলতে থাকে। খাবার না খেতে চাইলে নাগা তাকে জোর করে ভাত খাইয়ে দেয়। একসময় তো রেগে নাগা তার হাতের পবিত্র সেই রশি খুলে ফেলে। দিন দিন নাগার চরিত্রে ব্যাপক পরিবর্তন আসতে শুরু করে। কি করলে মিনাকে কষ্ট দেয়া যায় সেই সকল কাজ নাগা করতে শুরু করে। আর এভাবে মিনা মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে। এরপরেও মিনা নিজেকে শান্ত রেখে তাদের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করে। একদিন রাতে খাবার সময় মিনা নাগার কাছে আবদার করে তার বাবার বাড়িতে যেন একবার নিয়ে যাওয়া হয়। নাগা বলে, তোর বাবা মরুক তারপর যাস। কয়েকদিন পরে মিনা প্রেগনেন্ট হয়ে যায়। কাজের সূত্রে গণেশ তার স্ত্রীকেও নাগার বাড়িতে নিয়ে আসতো, আর ঠিক সেই মহিলার ওপর নাগার নজর পড়ে। একদিন পানি নেওয়ার সময় নাগার সামনেই মিনা অসুস্থ হয়ে পড়ে যায়। নাগার মধ্যে যেন কোনো রকম মায়া দরদ আর বেঁচে নেই। মিনা বলে, নাগা, আমাদের এখন পর্যন্ত বিয়েও হয়নি। নাগা বলে, পেট ফুলেছে তাই তোমার বিয়ের কথা মনে পড়ছে? যখন বাপ বেটি মিলে মুখ ফুলিয়ে রেখেছিলে তখন আমার কথা মনে হয়নি? যাক, সবকিছু নিয়ে এভাবে দিন চলতে থাকে। একদিন গণেশের কাছে নাগা বলে, আমার স্ত্রী তো প্রেগনেন্ট, তার দেখাশোনার জন্য তোমার স্ত্রীকে নিয়ে যাব। গণেশ পারমিশন দিয়ে দেয়। নাগা গণেশের স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসে। মহিলা বাড়িতে এসেই মিনাকে রেস্ট করতে বলে নিজে সকল কাজ শুরু করে দেয়। এই বিষয়টা মিনার একটু ভালো লাগে, কারণ নাগা হয়তো তার কষ্টের কথা চিন্তা করে এই কাজের মহিলাকে নিয়ে এসেছেন। মহিলাটি ভালোই সেবা করত। মহিলাটির নাম লাচি। একদিন লাচির কাছে নাগা পান চায় আর বলে, তোমার ঠোঁট এমনিতেই লাল রঙের, পান খেয়ে ঠোঁট আর লাল বানিও না তো, নেশাগ্রস্ত করে দাও তো আমাকে। সেদিন রাতে নাগা আর মিনা শুয়ে আছে। নাগা এক সুযোগে লাচির ঘরে প্রবেশ করে, তার সাথে মিলিত হওয়া শুরু করে। মিনার ঘুম ভাঙলে উঠে গিয়ে দেখে এই অবস্থা। লাচি সেই স্থান থেকে চলে যায়। নাগা বলে, তামাশা কেন করছিস? বেচারি সারাদিন তো তোর সেবা করে, ভাবলাম রাতে আমি ওর একটু সেবা করে দেই। যা, গিয়ে ঘুমিয়ে পড়। মিনা বলে, তুই আমাকে এখানে উঠিয়ে নিয়ে এসেছিস এসব দেখানোর জন্য? আমার বাবা যা বলেছে ঠিকই বলেছে, কারণ বাবা বুঝতে পেরেছিল ভবিষ্যতে তুই এমন কিছুই করবি। তুই কেন এসব করছিস? আমার জীবনটা পুরো জাহান্নামে পরিণত করেছিস। এই বাচ্চা আমার দেহে বড় হচ্ছে। আমি ভেবেছিলাম তুই এখন বদলে যাবে। আমি তো তোমাকে সত্যিকারের ভালোবেসে ফেলেছিলাম। ভেবেছিলাম এই দুঃসময় সরে যাবে আর একদিন সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু কি করছো তুমি এসব? আমাদের সন্তানকে কি বলবো? যে একটা অমানুষ আমার ইচ্ছের বিরুদ্ধে আমাকে নষ্ট করেছে, তার ফলস্বরূপ আমার সন্তান হয়েছে। নাগা বলে, বেশি চিল্লাচিল্লি করবি না। আমি চাইলেই লাচিকেও মা বানিয়ে দিতে পারি। তুই কে আমার উপর হক দেখানো? গিয়ে তোর বাবাকে বলে দিস, সে যেমন প্রতিশোধ আমার উপর তুলেছে আমি সেই প্রতিশোধ তোর উপর তুলেছি। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোর বাবাকে গিয়ে বলিস উঁচু জাতের মেয়ের পেটে
নিচু জাতের সন্তানের জন্ম নেবে। এই বলে নাগা গাড়িতে করে মিনাকে একটি রাস্তায় নামিয়ে দেয়। এরপর মিনা তার ফ্যামিলিকে ফোন করেছিল। এসব কথায় পুলিশ রেগে যায়। যেভাবেই হোক নাগাকে ধরতে হবে। অফিসার বেরোলে গৌরী দৌড়ে পুলিশকে জিজ্ঞেস করে, স্যার, আমার ছেলের কোনো সন্ধান পাওয়া গিয়েছে? অফিসার গৌরীকে অ্যারেস্ট করতে বলে। প্রতিবেশী চাচা বলে, স্যার, গৌরীর কোনো দোষ নেই, সে কিছুই জানে না। তবে চাচাকে পুলিশ কষিয়ে একটা চড় মেরে দেয় আর গৌরীকে নিয়ে যায়। দুই বন্ধুকেও অ্যারেস্ট করা হয়েছে। থানায় নিয়ে গিয়ে গৌরীকে ছেলে ধরিয়ে দেওয়ার জন্য 2 দিনের সময় দিয়ে ছেড়ে দেওয়া হয়। পুরো গ্রামে আর তার আশেপাশে পুলিশ ভালো করে তদন্ত শুরু করে। বিভিন্ন এলাকায় বিভিন্ন ঘরবাড়ি মিনাকে দেখিয়ে সেই জায়গা চেনানোর চেষ্টা করে। তবে মিনা সেই ঘর আর খুঁজে পায় না। বেশ কিছুদিন পর মিনার ডেলিভারির সময় হয়। গৌরী এসে গিরিধানকে বলে, আমার পোতার চেহারা আমি একবার দেখতে পারি? দেখবেন, আমার ছেলে তার নিজের সন্তানকে দেখতে এখানে ঠিক আসবে। আমি আমার ছেলেকে তখন বুঝিয়ে বলবো। গিরিধান বলে, তুমি এমন মনস্টারকে জন্ম দিয়েছো যে আমাদের জীবনটা শেষ করে দিয়েছে। এখান থেকে চলে যাও, না হলে খুব খারাপ হবে। গৌরী মাথা নিচু করে চলে যায়। গ্রামের সকল মানুষ গৌরীকে নানা ধরনের কথা শোনায়, কারণ তার ছেলের জন্যই অনেক নিরাপদ মানুষকে পুলিশ টর্চার করছে। এদিকে মামা আর বাবা প্রায় সময় একটি নদীর কিনারায় বসে থাকতো। ওই যে প্রতিবেশী চাচা একসময় গৌরীকে খবর দেয়, শুনলাম আজকে হয়তো নাগা রাতের বেলায় জঙ্গলে গাছ কাটতে আসতে পারে। তাই রাতের বেলা সেই বনে চাচা আর মা চলে যায়। পুলিশ বলে, নাগা বনের মধ্যে রয়েছে। এই কথা আমাদের না বলে তোমরা কি জঙ্গলে মঙ্গল বানাতে এসেছো? নাগা কি তোমার স্বামীর সন্তান নাকি বুড়োর সন্তান? এসব অপমান গৌরী সহ্য করতে পারছিল না। পুলিশ বলে, অনেক হয়েছে তোমাদের নাটক, ওকে ধরে এনে তোমাদের সামনে মেরে ফেলবো। পরদিন সেই নদীতে আবার মাছ ধরার উৎসব শুরু হয়। পুলিশ তদন্ত করে নাগার সেই কোমরের চেন হাতে পায়। অফিসার দ্রুত গৌরীকে থানায় আসতে বলে। গৌরী থানায় চলে আসে। অফিসার তার হাতে কোমরের সেই চেন দিয়ে বলে, এটা কি তোমার ছেলের? গৌরী বলে, হ্যাঁ, আসলে যখন আমার ছেলে ছোট ছিল তখন তার মামা তাকে এটা দিয়েছিল। 2 বছর আগে এটা বড় করার জন্য আমি স্বর্ণকারের কাছে গিয়েছিলাম। আপনারা দেখুন, এখানে আমার ছেলের নাম রয়েছে। কোথায় আমার ছেলে? পেয়েছেন আমার ছেলেকে? পুলিশ বলে, পেয়েছি। মা বলে, প্রাণে মেরে দেবেন, আর আপনারা না পারলে আমি নিজ হাতে ওকে মেরে ফেলবো। বাবা হওয়ার যোগ্যতাই ওর নেই। ওর স্ত্রী প্রেগনেন্ট ছিল, তারপরেও ও অন্য কারোর সাথে পালিয়ে গিয়েছে। ওকে মেরে ফেলুন স্যার, আমি ওর মুখও দেখতে চাই না। গৌরীকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে মিনাকে থানায় হাজির করতে বলা হয়। সকলেই খুব চিন্তিত রয়েছে। মিনা তার সন্তান সহ থানায় চলে আসে। মিনাকে অফিসার বলে, তুমি সবেমাত্র মা হয়েছ, আমি তোমার উপর হাত উঠাবো না। একেবারে সত্যি সত্যি সব ঘটনা খুলে বলো, তুমি কেন এমনটা করলে? মিনা বলে, যা করেছি আমার বাচ্চার জন্য করেছি। আমি নাগাকে সত্যি ভালোবাসি। গ্রামের মাঠে ওই ঝামেলার পর নাগার ওপর থেকে আমার ভালোবাসা উঠে গিয়েছিল। ওর হাত থেকে বাঁচার জন্য আমি মামার বাড়িতে থাকতে শুরু করি। কিন্তু দিন শেষে কোনোভাবেই আমি নাগাকে ভুলতে পারছিলাম না। যত সময় যাচ্ছিল ওর সাথে দেখা করার এবং সময় কাটানোর আমার ইচ্ছে বাড়তে শুরু করে। জেল থেকে ছাড়া পাওয়ার পর নাগা আমাকে খুঁজতে খুঁজতে মামার বাড়ি পৌঁছে যায়। পরদিন আমার সাথে দেখা করে। নাগা বলে, মিনা, তোমার সাথে শেষবারের মতো দেখা করতে এসেছি। আমি বুঝতে পেরেছি মানুষ রাগের মাথায় অনেক কথাই বলতে পারে। ঠিক যেমন রাগের বশে আমি তোমার বাবাকে মেরেছি। এই ব্যাপারে সঠিক বুঝ আমার মা আর তুমি দিয়েছো। একবার ভেবে দেখো মিনা, আমার মা অনাথ ছিল। আমার বাবা আমার মাকে বিয়ে করে। কেউ আমার বাবার মনুষ্যত্ব দেখেনি। সকলেই আমার মাকে নিচু জাত হিসেবে দেখেছে। আমার মা আমার জন্য সৃষ্টিকর্তার সমান। তার কসম খেয়ে বলছি, আমি তোমাকে আর বিরক্ত করব না। আমার ভুলের জন্য তোমার ভালোবাসা আজ ঘৃণায় পরিণত হয়েছে। আমার এই পবিত্র রশি পড়ার আর কোনো অধিকার নেই। এই বলে নাগা চলে যেতে গেলে মিনা তাকে পিছন থেকে জড়িয়ে ধরে বলে, নাগা, চলো আমরা বিয়ে করে নিই। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। নাগা বলে, মিনা, তোমার স্বাদ পেয়েছি, আমার আর কিছু লাগবে না। তুমি দেখো, ধীরে ধীরে তোমার পরিবারকে আমি মানিয়ে নেব। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো রেগে যাব না। পরে যখন মামা মামি একটা বিয়ের অনুষ্ঠানে 3 দিনের জন্য আমাকে নিয়ে যাওয়ার কথা বলে, আমি জেদ ধরে বসি না যাওয়ার জন্য। তারা আমাকে রেখে বিয়ের অনুষ্ঠানে গেলে তখন আমি নাগাকে বাড়িতে আসতে বলি, সাথে কিছু মাছও আনতে বলি। মিনা নিজ হাতে মাছ কেটে রান্না করে। নাগা মিনাকে খাইয়ে দেয়। এরপর তারা একান্তে সময় কাটায়। রাতে সেই কাজের মহিলা আসে। নাগাকে একটা রুমে রেখে মিনা সেই মহিলার সাথে অন্য রুমে ঘুমায়। পরদিন সকালে নাগা বলে, মিনা, আমি আজকে চলে যাই। কেউ তো দেখতে পায়নি, তার মানে এই না যে আমরা সুযোগের সদ্ব্যবহার করব। মিনা বলে, আজকের দিনটাও থেকে যাও প্লিজ, কালকে দুপুরে চলে যেও। আর এমনিতেও এর আগে মামা মামি আসবে না। বাবার মনে সন্দেহ হওয়ায় শালাবাবুকে তার বাড়ির আশেপাশে দেখতে বলে। তারা লুকিয়ে খেয়াল করে সত্যি নাগার গাড়ি একটি স্থানে তার বাড়ির পাশে লুকানো রয়েছে। তাই তারা সিদ্ধান্ত নেয় এই কাহিনী আজকেই শেষ করে দেবে। ওইদিকে মিনাকে নাগা নিজ হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে। বাবা আর মামা এসে চিৎকার করে দরজা ধাক্কাতে শুরু করে। মিনা ভয় পেয়ে যায়। নাগা বলে, ওরা সবকিছু জেনে গিয়েছে, তোমাকে বিপদে ফেলে আমি যাব না।
এ বিষয়টা আমি দেখছি। মিনা বলে, আমি তোমার কাছে হাত জোর করছি, তুমি তোমার রাগ কন্ট্রোলে রেখো। রাগের বশে কোনোভাবেই কারো গায়ে হাত তুলবে না। নাগা বলে, আমি তো অনেক আগেই তোমাকে কসম করেছি। এক পর্যায়ে নাগা দরজা খুলে দেয়। বাবা আর মামা মিলে তাকে মারতে শুরু করে। নাগা আর মিনা কোনোভাবেই তাদেরকে বোঝাতে পারে না, তারা কোনো কথাই শোনে না। মারামারির এক পর্যায়ে মামার হাতে ধাক্কা লেগে মিনার মাথায় আঘাত লাগে। মিনা মাথা ঘুরে পড়ে যেতে গেলে নাগা দৌড়ে মিনাকে জড়িয়ে ধরে বলে, তোমার কিছু হয়নি তো মিনা? ঠিক এই মুহূর্তে মামা নাগার মাথায় সজোরে আঘাত করে আর বাবা ছুরি দিয়ে তার গলা কাটে। মিনার চোখের সামনে নাগা ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। এটা দেখে মিনাও জ্ঞানহারা হয়ে যায়। নাগা ব্যথায় চিৎকার করতে যাবে, তবে তার মুখ মামা বন্ধ করে দেয়। নিমিষেই একটা সত্যিকারের ভালোবাসা শেষ হয়ে যায়। বর্তমানে মিনা অঝরে কান্না করছে। পুলিশেরা রেগে গিয়ে মামা আর গিরিধানকে চরমভাবে মারতে শুরু করে। আসলে নাগার মৃত্যুর অনেকক্ষণ পর মিনার হুঁশ ফিরে আসে। বাবা আর মামা কান্নাজড়িত কণ্ঠে বলে, নিমিষেই সবকিছু ঘটে গেল, এসব তো ইচ্ছে করে করতে চাইনি। জানি না তখন মাথায় কি ঢুকেছিল। এখন তো নিশ্চিত আমাদের জেলে যেতেই হবে। মামা বলে, আমরা জেলে গেলে তো আর মৃত মানুষ ফিরে আসবে না। তাই তোমার মা আর তোমার মামির কথা চিন্তা করে আমরা যেভাবে বলি তুমি সেভাবে করো। পুরো ঘরে রক্তের সব ছাপ মুছে ফেলা হয়। এরপর মৃত লাশকে পেঁচিয়ে গাড়ি করে বাড়ির বাইরে বেরিয়ে পড়ে তারা। তবে মাঝপথে একটা গাড়ির ধাক্কা লেগে লাশ নিচে পড়ে যায়। তৎক্ষণাৎ ট্রাকের ড্রাইভারের হাত থেকে বাঁচার জন্য লাশের সাথে ইট বেঁধে পানির নিচে তলিয়ে দেওয়া হয়। ঠিক এই জন্যই প্রায় সময় ও নদীর কিনারায় তারা বসে থাকতো, কখনো লাশ ভেসে ওঠে কিনা সেইটা দেখার জন্য। আর বর্ষাকাল আসার পর তো পুরো নদী পরিপূর্ণ হয়ে যায়। এরপর নাগার গাড়ি একটা জনমানব শূন্য স্থানে মাটির তলে তারা রেখে দেয়। কাজের মেয়ে বেরিয়ে যাওয়ার পর মিনাকে কিছুদিনের জন্য দূরের গ্রামে দয়ানন্দের বন্ধুর বাড়িতে রেখে এসেছিল। তাদের বলা হয়েছিল মিনার হাজবেন্ড তাকে খুব মারধর করে। কিছুদিন এভাবে লুকিয়ে রাখলে তার হাজবেন্ড উচিত শিক্ষা পায় কিনা, এই জন্যই তাদের কাছে এনে রেখেছে। এই বিষয়টা যেন কারো কাছে কোনো কিছু না বলা হয়। দয়ানন্দ আর গিরিধন বাড়ি ফিরে কিডন্যাপিং এর নাটক করার জন্য বাড়ির সবকিছু নিজ হাতে এলোমেলো করে রাখে, যাতে করে গ্রামের কারো মনে কোনো ধরনের সন্দেহ না থাকে। গিরিধান বলে, কয়েক মাস পর আমি যখন আমার মেয়েকে আনতে যাই, তখন আমার মেয়েকে 8 মাসে প্রেগনেন্ট দেখতে পাই। আমার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। সমাজের কাছে কি করে মুখ দেখাতাম? তখন আমি আমার মেয়েকে ভয় দেখাই, যদি ওর সন্তানকে বাঁচাতে চায় তাহলে অবশ্যই নাগার নামে মিথ্যে কিডন্যাপিং এবং সম্মানহানির কথা সকলকে বলতে হবে। মিনা অবশেষে রাজি হয়ে যায়। এতদিন পর্যন্ত এই কেস ধামাচাপা ছিল, কিন্তু ওই যে মৎস্য উৎসবের দিন লাশকে পাওয়া যায়। অবশেষে তারা দুজনেই ধরা পড়ে। পুলিশ কথাবার্তা শেষে গৌরীকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। গৌরী তার সন্তানের উপর রেগে আছে। গাড়ির ডিকি খোলা হয়, দেখা যায় সেখানে একটা কঙ্কাল রয়েছে। অফিসার বলে, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনার ছেলে 1 বছর আগেই মারা গিয়েছে। ওর হত্যা করে তারা নদীতে ফেলে রেখেছিল। মা সন্তানের মাথার কাছে যায়, এরপর কান্নায় ভেঙে পড়ে। পুরো গ্রামবাসীরা এই মৃত্যুর শোক যেন নিতে পারছে না। মিনাও এসে কান্না করতে শুরু করে। অবশেষে মিনা বলে, আমি আপনার নাগাকে বাঁচাতে পারিনি, কিন্তু তার সন্তানকে দয়া করে আপনি সামলে রাখুন। আসলেই গরিবদের ধুকে ধুকে মরতে হয়, শোক তাদের জন্য নয়। মা এখনো কল্পনা করে একটা নিরিবিলি স্থানে তার ছেলে বউ এবং পোতাকে নিয়ে তার ছেলে খুব সুখেই জীবনযাপন করছে। আর এই অসম্ভব সুন্দর কাহিনী দিয়ে আজকের এই মুভি শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক আর কমেন্ট করবেন প্লিজ। মন চাইলে শেয়ারও করতে পারেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।